আমরা একটা চিঠি পেলাম বহু বছর পরে। আমাদের কোনো কোর্টের চিঠি নাই, কোনো সমন আসে না, কোনো খবর আসে না, আমাদের সাক্ষী নেওয়া হচ্ছে না। আমরা ভেবেছি যে কি হলো জিনিসটা, হঠাৎ করে একটা চিঠি আসলো। মনে হয় 5-6 বছর পরে এই রিপোর্ট চলাকালীন সময় সাক্ষীটাকে নেওয়া হবে। যখন আমরা পুলিশ ইনভেস্টিং ব্যুরোতে দেওয়া হয়েছিল প্রথমবার, তখন অনেক দিন পরে চিঠি আসলো আমাকে যে নীলুফার চৌধুরী আমাকে কোর্টে এসে নেওয়ার জন্য, রায়ের প্রতিবেদন নেওয়ার জন্য। আমি তো একটু অবাকই হলাম যে এতদিন পরে কেন আমরা আসলাম। আসার পরে শুনলাম যে কি এটা আত্মহত্যা, তারা আত্মহত্যা নির্ধারণ করেছেন, জানালেন। যেহেতু আত্মহত্যা নয়, স্বাভাবিক কারণেই, সঙ্গত কারণেই আমি মেনে নিতে পারলাম না। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে আবার সেটা চালু করার জন্য, আবার পুনর্বার তদন্ত করার জন্য অনুমতি চাইলাম। কিন্তু এই অনুমতি চাওয়ার পরেই অবাক হয়ে গেলাম। অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো রেপকে। এখানে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল, আপনাদের জানা দরকার। রেবের কাছে এটা দেওয়ার পরেই, তদন্ত ভারটা দেওয়ার পরে যথারীতি আমাকেও তারা রেব অফিসে ডাকলেন, আমি গেলাম। একদিন পুরো দিন আমার স্টেটমেন্ট নেওয়া হলো। ওখানে উপস্থিত ছিলেন বোধহয় আগের ডিবির পুলিশ কমিশনার বদরুল করিম সাহেবের সাথে কাজ করতেন একজন অফিসার, তিনিও জড়িত ছিলেন। তিনি কিছু জিনিস আমার সাথে ক্রসিং করলেন। যাই হোক, তখন আমার মনে হচ্ছিল যেন একটা অবস্ট্রাগল সৃষ্টি হচ্ছে। যখন এটা নেওয়া হয়ে গেল, আমার ভাইয়ের কুমকুম, তারও বোধহয় সাক্ষী নেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে, যেটা না হওয়ার কথা না। রাষ্ট্রপক্ষ, আমি ভিকটিম, আমাকে রাষ্ট্র সাহায্য করবে, এই যেটা আইন যেটা বলে, রাষ্ট্র একজন ভিকটিমকে সাহায্য করবে। যদি ভিকটিম মারা যায়, মামলা চালাতে না পারে, তাহলে রাষ্ট্রপক্ষ মানে প্রসিকিউটর আমাকে হেল্প করবেন, ওনারা করবেন। তা না করে পিপি আবদুল্লাহ আবু, যিনি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমাকে সাহায্য করার কথা, তিনি আমার অপোজিশন হয়ে দাঁড়াই গেলেন। বললেন কি যে আমি সালমান শাহর জননী, সালমান শাহর মা নীলা চৌধুরী, আমার বাদী কামরুদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী, আমি নাকি বাদী হতে পারবো না, মামলাটা ওখানেই সমাপ্ত হয়ে গেছে। অনেকদিন এটাও তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি বাদী মারা গেলে মামলা শেষ হয়ে যায়? পিপি একজন অভিজ্ঞ লোক, আবদুল্লাহ আবু, আমি নাম ধরে বলছি, উনি বললেন না, মামলা এখানেই শেষ, আপনারা পয়েন্ট করেন এটা। যাই হোক, তারপরে 2 বছর তারা আমাকে 2 নম্বর কোর্ট, 4 নম্বর কোর্ট আমাকে দৌড়াদৌড়ি, 2টা বছর আমি বাংলাদেশে থেকে প্রচণ্ড অনেক মানুষজন এসে কষ্ট করেছে, অনেক কষ্ট, দিনের পর দিন আমরা এখান থেকেছি। শেষের দিকে অনেক সময় জজ সাহেব আসতেন না, এরপরে আবার উনি না এসে ডেট ফেলে দিতেন আমাকে হ্যারাস করার জন্য। যখন জিজ্ঞেস করা হলো যে আপনি গত ডেটে আসলেন না, বলে যে আমার পরিবারের অসুস্থতা ছিল, এটা কোনো কারণ নয়, এটা অন্য নোট করার দরকার। প্লাস এজলাসের মধ্যে পিপি অ্যাসিস্ট্যান্ট পিপি যিনি বসতেন, নাম এখন আমি ভুলে গেছি, ওনারা মৌসুমী শাবনুরের ছবি দেখছেন ফোনে, আর আমার কথা শুনছেন আর হাসাহাসি করছেন। এটা আমার কাছে খুব অবাক লেগেছে, এবং এটা আমার নালিশ রাষ্ট্রের কাছে। একটি এজলাসে বসে, একজন জজ এজলাসে থাকলে আমরা জানি টুপি পরে যেতে হয় না এজলাসে, আমরা জানি হাফ হাতা কাপড় পরে যেতে হয় না, সেখানে উনি এভাবে যদি এটা করেন তাহলে কিরকম অসম্মান যোগায়। আমি নীলা চৌধুরী বারবার নিগৃহীত হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু সত্যের জন্য আমি দ্বার প্রান্তে আবার ঘুরে গেছি। এই করে করে আবার সেটা রাষ্ট্রপক্ষের পিপি এত বাধার মুখে, তখন কোর্ট বোধহয় 3 নম্বর কোর্ট থেকে একদিন হলো যে রায় হলো যে এটা কোর্ট থেকে দেওয়া হলো পিবিআই, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, তাদের তত্ত্বাবধানে এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, দায়িত্ব যথারীতি শুরু হলো। ওনারা আমার স্টেটমেন্ট নিলেন, আমার ছেলে লন্ডন থেকে দেশে গিয়ে স্টেটমেন্ট দিল, আমার ছোট ভাই প্রথমবারের মতন কোর্টে এসে 164 তার স্টেটমেন্ট নেওয়া হলো। তো ইন্ডামেন্টার অনেক কিছু ঘটে গেছে, তারা কিন্তু তখন আর ফ্যান বা অন্যান্য আলামত কিছু চান নাই, বা তারা আমাকে জানালেন না। অনেক দিন এভাবে চলছে 2-3 বার আমি কোর্টে পিবিআই অফিসে আমি নিজেই পারমিশন নিয়ে আমি গিয়েছি কিছু কথা বলার জন্য। তখন পিবিআই মনোজ কুমার বাবু, যিনি চিফ, উনি পারমিশন দিলেন, 2 বার আমি ওনার সঙ্গে দেখা করেছি। তো ঢোকার পরের থেকেই মনে হতো আমার কাছে যেন আমি অযাচিতভাবে গেলাম, আমি একজন বাদী, নিশ্চয়ই আমার সঙ্গে ওনাদের ইনভাইট করে নিয়ে কথা বলার কথা সেখানে। তারপরেও আমি মনে করেছি হয়তো মামলার স্বার্থে হয়তো আমার সাথে উনি ভালো ব্যবহার করছেন না বা কিছু না, এই ধরনের একটা ঘটনা ঘটাবেন ওনারা, আমি এটা কখনোই প্রত্যাশা করিনি। প্রথমবার, সেকেন্ডবার এরকম, এটা প্রকাশ্যেই বলছি আমি,
আমি অসুস্থও ছিলাম, ভালো লাগছিল না। আমি একবার বললাম যে আমি একটু টয়লেট ইউজ করব, উনি আমাকে নিচের তলায় পাঠিয়ে দিচ্ছেন। আমার একটা স্ট্যাটাসও আসছে। তাছাড়া আমি ওনার রুমে একটা গেস্ট, ওনার কাছে আমি একটা মামলার বাদী। উনি আমাকে ওনার অফিসার দিয়ে আমাকে নিচে বললেন নিচে একটা বাথরুম দেখা যায়। আমি বললাম কেন, আপনার রুমের সঙ্গে কি অ্যাটাচ বাথরুম নেই? তখন বললেন জি আছে, ওই তো আছে, আপনি যান। আমি এখানেও ইনসাল্ট ফিল করেছি এবং আমার মনে হয়েছে উনি আমাকে অ্যাভয়েড করছেন। তারপরে আমি যাওয়ার পরে উনি যেটা করতেন, ওনার উচিত ছিল যে আমাকে জানানো যে কি কতটুক এটা অগ্রগতি হয়েছে বা আরও কিছু জানার আছে কিনা। এগুলো না করে উনি খালি তাড়াহুড়া পরে শেষের দিন যে তাড়াহুড়া উনি করেছেন এভাবেই। উনি বলেছেন আপনি পয়েন্ট নোট করে দেন, আপনি এটা করে দেন, আপনি ওটা করে দেন। মানে আমার কতবার আমি পয়েন্ট নোট করব? ওনাদেরও তো উচিত যে ক্লু বের করা। একটা গ্রুপ, আজকে সাংবাদিকরা যদি কিছু আপনারা বার করেন, আপনারা নিজেদের ক্লু নিজেরা বের করবেন। কিভাবে কোনখানে গেলে কোন রহস্যটা বের হতে পারে, কার মুখ থেকে কি কথা বের করা, এটা তো ওনাদের ব্যাপার। আমি পয়েন্ট তবুও দিয়েছি, পয়েন্টগুলোকে ওনারা টাচই করেন নাই।